অভিযোগ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। যে অনেক অপ্রিয় সত্য কথা বলেছেন উনি। দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। অভিযোগ থেকে বের হয়ে আসি, নিজেই দায়িত্বটা নেই দেশ সংস্কার করার। শেষমেশ জনরায় কি মনে হয়েছে যে আপনি কটা ভোট পেয়েছেন আর তারা কত ভোট পেয়েছে? আমার ক্ষেত্রে আমি একটা সংস্কার করেছি যে আপনারা মুখোমুখি কথা বলেন, সত্যিকার অর্থে একটা সংস্কার করেন। যে আপনি এত ভোট পাওয়ার পরও কিভাবে চিন্তাটা হলো, কেন ঘটলো, কেন ষড়যন্ত্র হলো? যে আমার সফলতা এই জায়গাটাতেই, ইলেকশন যে টাকা খরচ না করে করা যায়, আই হ্যাভ সেট অ্যান এক্সাম্পল ফর দ্যাট। আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এত কিছুর পরও কিভাবে সামলাবেন? আমি জানি না আপনি আসলে পুরোপুরি বাংলাদেশি কিনা। পডকাস্ট 24-এ স্বাগত সবাইকে। আজ আমাদের অতিথি মেঘনা আলম, অত্যন্ত পরিচিত মুখ, সুন্দরী, অভিনেত্রী এবং বর্তমানে রাজনীতিবিদ। সদ্য সমাপ্ত ইলেকশনে অংশ নিয়েছিলেন, সেই গল্পটাকে শুনে আসি কেন তিনি নির্বাচনে। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি যেটি বলছিলাম যে আপনার তো অনেক পরিচয় আছে, কেন হঠাৎ করে রাজনীতিতে এলেন? রাজনীতিতে তো আসলে আসা যাওয়ার কোনো সুযোগ নেই মানুষের। আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলেও সামহাউ বেনিফিশিয়ারি বা এই সিস্টেমের ভেতরেই আসলে আমরা সবাই পড়ি। সো বলতে পারেন যে কেন হঠাৎ করে আমি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করব ডিসাইড করলাম। তার একটা কারণ হচ্ছে অভিযোগ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো আমার মনে হলো যে দেশের সংস্কার চাই বা দেশের বিভিন্ন অনাচার মুক্ত হতে চাই, এই দাবিগুলো আসলে আমরা কার কাছে রাখবো? যেহেতু একটা ইন্টারিম সরকার ছিল, সেই সময়ে আসলে দাবিটা নিয়ে যাওয়ার জায়গাও খুঁজে পাচ্ছিলাম না। তখন মনে হলো যে অভিযোগ থেকে বের হয়ে আসি, নিজেই দায়িত্বটা নেই দেশ সংস্কার করার। তো সেই কারণেই আসলে নির্বাচনে আসা। কতটা সফল হলেন? সফলতার পরিমাপ তো আসলে ওইভাবে করা যায় না, মানে এত তাড়াতাড়ি করা যাবে না। এই তো তাড়াতাড়ি বিষয় না, এটা সাবজেক্ট। কারো কাছে সফলতা মানে হচ্ছে নির্বাচনে জিতে সংসদে গিয়ে বসা, কারো কাছে সাফল্য মানে হচ্ছে আসলে সিস্টেমে কোনো সংস্কার করতে পারা। সো আমার ক্ষেত্রে আমি বলবো যে ইটস নট 100% ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যেমন আমি কিছু সংস্কার আমরা সবাই আসলে ভিজুয়ালি দেখেছি এবার, যেমন আমার আসন থেকে অ্যাটলিস্ট আমরা শুরু করেছি যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিহিংসার রাজনীতি না, আমরা একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ রাজনীতি করার চেষ্টা করব। সেই জায়গায় যেই বিএনপির ছাত্রদল আমাকে হ্যারাস করার চেষ্টা করছিল, তাদেরই আসলে সিনিয়র হেভিওয়েট নেতা যাকে বলে, আমি একেবারেই তার বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করে একেবারে মিডিয়ার সামনে ওপেনে সেটা হচ্ছে প্রকাশ করেছি। এবং এটা আমার দিক থেকে যেমন সৌজন্যতা বোধ, তেমন একটা স্ট্র্যাটেজিও শো করার যে ইউ ক্যান টক ডিরেক্টলি অ্যাবাউট এনি ইস্যু ইউ ফেস। হ্যাঁ, তো অনেকেই দেখা যায় মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় এসে কমপ্লেইন করে ইনস্টেড অফ ফিক্সিং দ্য সিচুয়েশন। আমার ক্ষেত্রে আমি একটা সংস্কার করেছি যে আপনারা মুখোমুখি কথা বলেন, সত্যিকার অর্থে একটা সংস্কার করেন। এবং আমার যে প্রতিদ্বন্দ্বী ছিল, আমার তাকে সুন্দরভাবে জানানোর পরে সে অনেক ধরনের কন্টেন্ট কিন্তু হচ্ছে রিমুভ করে দিয়েছেন তার প্রোফাইল থেকে, যেগুলো আপত্তিকর ছিল। তো এই যে একটা স্টেপ নিয়ে সরাসরি সংস্কার করা যায়, আমি বলবো সেটা এক ধরনের সফলতা। এবং এই যে পোস্টার ব্যানারের রাজনীতি, সেখানে লাখ লাখ পোস্টারের ভিড়ে আপনি নিজেও বলেন যে মেঘনা আলম খুবই আলোচিত একটা নাম ছিল, অথচ আমার একটা পোস্টারও ছিল না। তাহলে পরিবেশের একেবারেই ক্ষতি না করেও যে আলোচনায় থাকা যায়, আমি বলবো সেটাও আমার একটা সফলতা। তো আমি যেটা বলেছিলাম যে সংস্কার করতে চাই, তো রাজনীতির কালচারের সংস্কার করার ক্ষেত্রে আমি হয়তো অনেকটাই সফল। এবং খুব আলোচনা হয়েছিল যে আমাদের জামাতের যিনি আমির আছেন, তিনি আমাদের প্রধানমন্ত্রীকে হচ্ছে তখনকার সময়ে বলেছিলেন যে আসেন আমরা গঠনমূলক ডিবেট করি। সবাই জানে যে এই দাওয়াতটা কিন্তু আসলে প্রথম মেঘনা আলম করেছিলেন পাটোয়ারি এবং মির্জা আব্বাসকে, যে আমরা পলিসি ভিত্তিক আলোচনা করি, একজন আরেকজনকে নিয়ে আলোচনা না করে। আপনার প্রতিপক্ষ ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল। জি জি, তো দুজনকে আপনি ডিবেটের আমন্ত্রণ জানিয়েছেন। ইয়েস, আপনি নিজে ডিবেটে থাকার কথা বলেছিলেন কি? ইয়েস ইয়েস, অফ কোর্স। কি বলেছিলেন তারা? আমরা তো আসলে দাওয়াতটা হচ্ছে ওপেন অন মিডিয়া ছিল, এবং মিডিয়াতে আপনারা যারা কাজ করেন তারা আমাকে যখন ইনভাইট করেন, আমি বলেছিলাম আমাদের তিনজনকে একসাথে ইনভাইট করেন। সো আমার দিক থেকে দেয়ার ওয়াজ
পজিটিভ প্রেশার যে ব্রিং আস টুগেদার, কিন্তু তাদের দিক থেকে সামহাও তারা অংশগ্রহণ করতে ভয় পাচ্ছিলেন, কেন সেটা আমি জানি না। তারা ভয় পাচ্ছিলেন, কিন্তু আপনি সৎ সাহস নিয়ে তাদের আমন্ত্রণ জি জানিয়েছিলেন। জি জি কিন্তু জনগণের যে রায়, আমার তো মনে হয় জনগণের রায়টা সে পক্ষেই থাকা উচিত যারা সাহস বোধ করেন আর কি। কিন্তু যারা ভয় পান, কিন্তু শেষমেশ জনরায় কি মনে হয়েছে যে আপনি কটা ভোট পেয়েছেন আর তারা কত ভোট পেয়েছে? ওকে, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে গণতান্ত্রিক নির্বাচন আমরা যেটা ভাবি, হ্যাঁ, নির্বাচনের প্রক্রিয়া কিন্তু আসলে সেভাবে কাজ করে না কখনোই। ইনফ্যাক্ট একটা প্রপার ডেমোক্রেটিক ইলেকশন আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি, এবং সারা বিশ্বেও আসলে ইলেকশনের সময় অনেক ধরনের স্ট্র্যাটেজি ব্যবহৃত হয়। তো এবারের যে ইলেকশনটা হয়েছে সেখানে তো আসলে ভোট ব্যাংক যেটা বোঝায় যে আসলেই জনগণ এখান থেকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে। আমরা যখন শুনেছি যে জনগণের সবার নাকি একটা সেম কমপ্লেইন যে কোনো এক প্রতিদ্বন্দ্বী হচ্ছে এলাকার মাফিয়া, মাস্তান, চাঁদাবাজ, সত্যিকার অর্থেই যদি জনগণের মতামত সেখানে ইলেকশনে প্রতিফলিত হতো তাহলে কি সে 50,000 ভোট পেত? না, রাইট? সো বোঝা যাচ্ছে যে আসলে জনপ্রতিনিধি নির্বাচন করার যে প্রক্রিয়া, জনগণ সেটা সম্পর্কে পুরোপুরি সচেতন না, বা বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতার কারণে সে জনপ্রতিনিধি হিসেবে যাকে আনতে চায় সামনে সেটা পারে না। কারণ ভোটগুলো নিয়ন্ত্রিত হয় হচ্ছে আমাদের প্রার্থীরা আসলে কাকে চাকরি দিয়েছে, কাকে হচ্ছে শীতে কম্বল দিচ্ছে, নির্বাচনের সময় কাকে গিফট প্যাকেট পাঠাচ্ছে বাসায়, এবং নানাভাবে ভয় ভীতি দেখানোর যে একটা বিষয় যে এখানে যারা দলীয় কর্মী তারা তো তাদের পছন্দের দলের বাইরে কাউকে ভোট দিতে পারছে না। আমি যদি এখন এক্সপেক্ট করি, অ্যান্ড ইটস ট্রু, আমি যখন বিএনপির যে কোনো অফিসে যাচ্ছি নির্বাচনের সময়ও সবাই আমাকে খুব সাদরে গ্রহণ করছে, সে সবাই সেলফি তুলতে চাচ্ছে, এভরিবডি ইজ আ ফ্যান, কিন্তু তারা কি গিয়ে তাদের দলের বাইরের কাউকে ভোট দিবে? নট রিয়েলি। সো এবারে নির্বাচনে এই ক্ষেত্রে যারা ভোটার তারা ভালো মন্দ বিচার করে না। না, আনফরচুনেটলি বিচার করে, তারা বোঝে। আচ্ছা, তাই যদি হয় যে জনগণ আসলে বিচার করে না কে ভালো মন্দ, কে কার কাজ করার সাহস আছে, কার কাজ করার নাই, কে মাফিয়া, কে চাঁদাবাজ, কে সৎ, এই বিচারটা এখনো ভোটাররা করেন না। মানে বিষয়টা যদি সেরকম হয়, অভ্যন্তরীণ ভাবে করেন, আপনি একটা ফিল করেন, কিন্তু ভোটের ক্ষেত্রে সেটা তারা সাহস দেখিয়ে তাদের দিক থেকেও প্রতিফলন করতে পারেন না। হ্যাঁ, সেই অবস্থায় কিভাবে আপনি আবার আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দিলেন? বুঝলেন তো ভোটাররা কেমন? না, আমার এবারে যেহেতু আমার নির্বাচনটা কিছুটা ক্ষেত্রে বিএনপির সাথে আমরা এক ধরনের সমর্থনের রাজনীতি করেছি, এবং আমাদের একটা আলোচনা আমি সরাসরি মির্জা আব্বাস সাহেবের সাথেও করেছি যে আপনার কাছে কি মনে হয়, সাপোজ এই আসনে আপনি জিতলেন, ওকে, বাট ডাজ দ্যাট মিন যে বিএনপি ক্ষমতায় আসবে, নাকি আমরা যেটা ভয় পাচ্ছি যে আমাদের দেশে একটা জামাত ক্ষমতায় আসবে এবং এসে নারীর রাজনীতিতে অংশগ্রহণ একেবারেই সীমিত করে দেবে, বা পাবলিক স্পেসগুলো এমনি আমাদের নারী বান্ধব না সেটাকে তার আরও সংকীর্ণ করে দিবে? ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ আ পসিবিলিটি? উনি কিন্তু আমাকে কনফিডেন্টলি বলতে পারেনি যে জামাত আসার একেবারেই কোনো সুযোগ নেই, এবং সে ওই সময় আসলে অনেক ভীত ছিল, যেটা আমাদের মিডিয়াতেও প্রকাশ পেয়েছে। সো ওই দিক থেকে স্ট্র্যাটেজিক্যালি আমার কাছে মনে হয়েছে ইনস্টেড অফ building my vote bank, it's much better that I tell my supporters to vote for them. কারণ মেঘনা আলমের কিন্তু এবার রাজনীতিটা ছিলই হচ্ছে সব সুইং ভোটস নিয়ে। আমি জানি বিএনপির লোকজনকে আমি টেনে আমার জন্য ভোট দিতে আনবো না, এবং জামাত এবং তার সাথে যে দলগুলো আছে, এনসিপি নিজে দাঁড়ালে 200-300 ভোটই পেত। সো এটার কোনো যৌক্তিকতাই নেই বলার। জামাত যেটা, হ্যাঁ, আই গট 600 সামথিং, বাট এটা একটা মজার বিষয়, সেটা হচ্ছে আমার কিন্তু ভোট গণনা করার কেউ ছিল না। আপনি হয়তো বাইরে থেকে অনেকে জানে না যে ভোটটা গণনা কিভাবে হয়। সো ভোট আর আপনার যখন আপনার নিজের রিপ্রেজেন্টেটিভ কেউ থাকবে না দেখার জন্য, তখন ওই রুমে যে দলরা থাকে, হ্যাঁ, যে প্রাইমারি দলরা থাকে, তারা তাদের মাসল পাওয়ার অনুযায়ী যে যেটা পারে সেখান থেকে নিয়ে নেয়। হ্যাঁ, সো আমার কাছে একটা সেরকম হয়েছে, মানে 100% পাওয়ার পরও চিন্তাই হয়েছে 100%, এটা 100%, বিকজ অভিযোগ করেছেন না, এটা অভিযোগ করার কিছু নাই। আই হ্যাভ অ্যালাউড দেম টু ডু ইট। আমি তো নিষেধ করি না। ইনফ্যাক্ট আমার বাসায় লোক পাঠিয়েছে যে আমি আমার সমস্ত পোলিং এজেন্ট তাদেরকে দিয়ে দিব কিনা, সেক্ষেত্রে তারা আমাকে একটা ভালো অ্যামাউন্ট পে করবে। সো আমি সেটা অ্যাকসেপ্ট করি নাই। বাট যেহেতু আমার
বিপক্ষের দলও না, আমার নিজেরও একজন ক্যান্ডিডেট হিসেবে সমর্থন ছিল যে আমি মন্দের ভালো সিলেক্ট করবো। আই ডোন্ট ওয়ান্ট মাই কান্ট্রি টু গো উইথ জামাত, সো আই চোজ যে আমি এমনিও চাই বিএনপি সরকার গঠন করুক। সেখানে যদি আমি একটা অংশ হতে পারি সেই সংসদের, গুড ফর মি। বাট একটা আসনে যদি বিএনপি কোনো কারণে হেরে যায় এবং সেটা যদি জামাতের ক্ষমতা বাড়িয়ে দেয় তাদেরকে দিয়ে সরকার গঠন করার, আমার কাছে সেটা মনে হয়েছে যে আসলে আনএক্সেপ্টেবল ফর দ্য টাইম অফ আওয়ার সোসাইটি। তো আমি আসলে অভিযোগের ক্ষেত্রে যাইনি, এমন অনেক কিছুই ছিল যেটা আমি যদি সেই সরাসরি গল্পটা যদি একটু বলেন যে আপনি এত ভোট পাওয়ার পরও কিভাবে চিন্তাটা হলো, যেটি বলছিলেন আপনি। আই উড জাস্ট সে যে আমি আমার নিজেকে সেই গেম থেকে সরিয়ে নিয়েছি। হ্যাঁ, সো আমার ওই জামাতের সাথেও যাওয়ার প্রয়োজন নেই, বিএনপির সাথেও প্রয়োজন নেই। আই রিমুভ মাইসেলফ ফ্রম দ্য গেম, যে আমি অবজার্ভ করতে কাউকে রাখবোই না। বলে না যে চুরি বিদ্যা হচ্ছে বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। তো তোমরা চুরি করতে চাচ্ছ, ডোন্ট ইনভলভ মি ইনটু দ্যাট। কারণ ইলেকশনে কিন্তু চুরি হয়েছে, of course 100%, এটা আমার অভিযোগ না, এটা সবাই জানে, ইটস ওপেন অ্যান্ড ইটস ভেরি মাচ এভিডেন্স বেসড। আপনি পাটোয়ারির কথা বলেন, মির্জা আব্বাস সাহেবের কথা বলেন, তারা হয়তো সরাসরি করে না, কিন্তু তাদের যারা লোকজন কাজ করে তারা বিভিন্নভাবে চুরি করে। হ্যাঁ, এটা আপনাকে মেনে নিতেই হবে। আমি হয়তো ডিরেক্টলি আমার প্রার্থীকে বলবো না যে আপনি চুরি করেছেন, বাট আপনার হয়ে যে লোকজনকে ইন্টিমিডেট করা হয়, আপনার হয়ে অনেক ধরনের রুলস ব্রেক করা হয়, সেটা তো ইটস ক্লিয়ারলি ভিজিবল। সো উই হ্যাভ নো ডাউটস অ্যাবাউট দ্যাট। এবং ওনার হয়ে যে ওনার দলের একটা ভালো গ্রুপ একেবারে আমার বাসার ড্রয়িং রুম পর্যন্ত চলে এসেছে এবং আমাকে মানি অফার করেছে, এটা তো ইটস এভিডেন্স বেসড ট্রুথ। সো আমার ক্ষেত্রে যেটা ছিল, আমি অনেক ভেবে দেখেছি যে ইজ দিস আ গুড স্ট্র্যাটেজি ওরা যেটা অফার করছে, অর ইটস সামথিং আনএথিক্যাল। হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে যে আর আমরা এই গেমের ভেতর পার্টিসিপেটই না করি, লেট দেম হ্যান্ডেল ইট। কারণ জাতীয় ইলেকশনটা শুধুমাত্র যদি এমন হতো আমার দেশের প্রেক্ষিতে যে সবাই প্রার্থী বিবেচনা করে ভোট দিচ্ছে, তাহলে আমরা হয়তো একটা মাল্টিলেটারাল মাল্টি ডাইমেনশনাল পার্লামেন্ট পেতাম, যে বিভিন্ন দলের থেকে আমরা মানুষ পাচ্ছি। আমাদের দেশে আনফর্চুনেটলি ইটস অলওয়েজ আ পার্টি বেসড সিস্টেম। এখনও যে আমার সরকার গঠন হয়ে গেছে, দেখেন সেখানের বিভিন্ন কমিশনে উপদেষ্টার মধ্যে কোনো নারী নাই। আমার প্রধানমন্ত্রী সমস্ত উপদেষ্টা সবাই হচ্ছে পুরুষ। হ্যাঁ, সো এমন ব্যাপারটা মনে হয়, তাহলে কি আমাদের গণতান্ত্রিক দেশে যেখানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, তাহলে কি বাংলাদেশেই আসলে কোনো যোগ্য নারী নেই? তাহলে তো প্রশ্নটা এমন হয়ে যায় যে আমাদের দেশে কি শুধুমাত্র পুরুষরাই বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করে, নারীদের কি নেই? কিংবা সারা বিশ্বে বলা হয় সবচেয়ে লো আইকিউ, গড় আইকিউ সবচেয়ে লো বাংলাদেশের সারা পৃথিবীর মানুষের মধ্যে, মানে সবচেয়ে নির্বুদ্ধি জাতি আনফর্চুনেটলি বলতে হয়, রিসার্চ বেস যদি বলে। সেখানে তাহলে কি আমাদের নারীরা আরও বেশি নির্বোধ, যে আমাদেরকে নেওয়া হচ্ছে না ডিসিশন মেকিং পাওয়ারে? এই নারীরাই তো গত 36 বছর এই দেশ চালিয়েছেন। এক্স্যাক্টলি। সো দ্যাট অ্যাকচুয়ালি রেইজেস দ্য কোয়েশ্চেন যে সত্যিকার অর্থেই ডেমোক্রেটিক সিস্টেম ফলো হচ্ছে কিনা। আনফর্চুনেটলি অ্যাজ অফ ইয়েট হচ্ছে না। এবং নির্বাচন করার পদ্ধতিও নিউট্রাল না। নির্বাচনে যে জয়ী হয়ে আসে, আমার সমর্থন থাক বা আমার সমর্থন না থাক, সেটাও একটা স্ট্র্যাটেজিতে হয়। সেটা যে অ্যাকচুয়ালি ডেমোক্রেটিক বা হচ্ছে রাজনীতি নির্ভর নির্বাচন, সেটা না। এটা জনসাধারণ হয়তো সেইভাবে সরাসরি বোঝে না, কিন্তু তারা তো পার্টিসিপেট করে। আচ্ছা, নির্বুদ্ধিতার যে অভিযোগটি করলেন, No, it's not my অভিযোগ, it's the observation. It's true, it's reality. It's the observation. আমাদের সরকার বা আমাদের সরকার প্রধান তারা কি ধারণা করেন যে নারীরা সবাই নির্বোধ? না হলে কেন নারীদেরকে নিচ্ছে না? আপনি যে উপদেষ্টার কথা বলছিলেন, আমাদের নতুন প্রধানমন্ত্রীর অনেক উপদেষ্টা নিয়েছেন, একজন কেউ নারী নেননি। রাইট। আপনার তো মনে হয় নিশ্চয়ই আপনি একমত হবেন যে অনেক নারী আছে খুব ভালো উপদেশ দেওয়ার মতো, উপদেষ্টা হওয়ার যোগ্যতা আছেন, এরকম অনেক নারী আমাদের দেশে আছে। আমাদের যারা ডিসিশন মেকার তাদের চোখে মনে হচ্ছে যে নেই। কারণ তারা যেহেতু একদিকে বলছে যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করি, অফার দেয়া হয়, I will accept it gladly. Sure. Yes, I would gladly accept it. Yeah. শুভকামনা রইল আপনার জন্য। আচ্ছা, আমরা যেই আলোচনায় ছিলাম যে আপনি ভোটারদের যে বিবেচনা করে ভোট দেওয়া, সেটাও খুব একটা সন্তুষ্ট না এবারে ভোটে। পাশাপাশি ভোট তো কিছু ছিনতাই হয়েছে, সেটিও বললেন আপনি, অনিয়ম হয়েছে। আপনি
আগামী যে সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এত কিছুর পরও কিভাবে সামলাবেন? দেখুন, স্ট্র্যাটেজিটা এই জায়গাতেই যে আমি আমার ভোটারদেরকে সেফ রাখতে পারবো কিনা। দ্য কোয়েশ্চেন ইজ নট কত মানুষ আমার জন্য ভোট দিতে চায়। দেয়ার ইজ আ ভেরি গুড নাম্বার অফ পিপল যারা আমাকে সমর্থন করে। আমি যে রাজনীতিতে এসেছি, আমার রাজনীতিতে আমাকে ডেকে আনা, আমাকে মনোনয়ন দেয়া, আমার যত সার্বিক যত এক্সপেন্সেস আছে, এটা কিন্তু আমার সমর্থকরাই করছে। সো আমার যে সমর্থন আছে তাতে তো কোনো সন্দেহ নেই, কারণ আমি একেবারেই হচ্ছে বাংলাদেশের মূলধারার রাজনীতিতে হচ্ছে একেবারেই ফ্রেশ। আমি তো 30-40 ইয়ার্সের রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশে সরাসরিভাবে সম্পৃক্ত ছিলাম বা আমার সেই ধরনের পরিচিতি বিল্ড আপ করেছি সেরকম না। সেই জায়গা থেকে আমি যে সরাসরি জাতীয় নির্বাচনে ঢাকার একটা শক্তিশালী আসনে মনোনয়ন পেয়ে, সেটার বৈধতা পেয়ে ইলেকশনের লাস্ট দিন পর্যন্ত টিকে ছিলাম, দ্যাট ইজ আ ক্লিয়ার সিগন্যাল দ্যাট আই হ্যাভ ভেরি গুড সাপোর্ট ফ্রম দিস এরিয়া। দ্য পয়েন্ট ইজ, আমার জন্য যারা ভোট করতে আসবে, আমি কি তাদেরকে সেফ রাখতে পারবো? ডু ইউ গেট মাই কোয়েশ্চেন? অনেক সময় আপনি বলবেন যে কেন যাদেরকে মানুষ বেয়াদব বলছে তাদেরকে ভোট দিচ্ছে, কেন যাদেরকে মাফিয়া বলছে তাদেরকে ভোট দিচ্ছে। বিকজ আমাদের দেশের সাইকোলজি হচ্ছে ওই পার্সনটা আমাকে সেফ রাখতে পারবে। ইউ গেট দ্য পয়েন্ট? আমি যদি তার এগেনস্টে অন্য কাউকে ভোট দেই, তার দলের লোকজন যদি এসে আক্রমণ করে, তখন কে বাঁচাবে ভোটারকে? আমাকে যখন আমার জনতা মনে করবে মেঘনা আলম আমাকে সেফ রাখতে পারবে, দে উইল ভোট ফর মি। এবারের ইলেকশনে আই উইল টেক দ্য ব্লেম যে আমি সেই স্পেসটা আমার ভোটারদেরকে দিতে পারিনি যে তারা সেফ থাকবে। এবং আগামীতে পারবেন দিতে? অফকোর্স আই এম ওয়ার্কিং অন ইট। এবং আপনি জানেন যে আমাদের দেশের একটা বিশাল রাজনৈতিক জায়গায় যারা কাজ করতো, স্পেশালি আওয়ামী লীগের সাথে যারা ছিল, তাদেরকে কিন্তু দলীয় ট্যাগ দিয়ে অনেক রিগ্রেশনের মধ্যে রাখা হয়েছে এখন আমাদের দেশে। সো আমরা যেটা বলি যে এমনকি আপনি যদি তাদের নামও নেন, এটাও যদি বলেন যে এই যে আমার দেশের জনসংখ্যার 30% মানুষ, তারা সবাই খারাপ না, এতটুকুও যদি বলেন, সাথে সাথে আপনাকে বলবে ফ্যাসিস্টের দোসর, খারাপ, হ্যাঁ আপনিই হচ্ছে কালার্ড হয়ে যাবেন। সেই জায়গায় এই পার্সনগুলো সবাই ভোট দিতে আসবে, কিংবা ভোট কেন্দ্রে এসে তার আক্রমণের শিকার হবে না, এটার গ্যারান্টি আপনি কিভাবে দিবেন? সো উই হ্যাভ টু গ্র্যাজুয়েট টুয়ার্ড দ্যাট সোসাইটি যেখানে প্রত্যেকটা মানুষ সেফ ফিল করে ইন চুজিং কাকে সে ভোট দিতে চায়, এবং ভোট কেন্দ্রে এসে তাকে নির্বিঘ্নে সে ভোট দিতে পারে। এবারে নির্বাচনে যেটা হয়েছে, অনেক কিছু রুলসে ছিল না। যেমন আপনি আপনার পার্টির কোনো রকম সিম্বল নিয়ে ওই ইলেকশন সেন্টারের আশেপাশে থাকতে পারবেন না। আমরা দেখেছি যে ইলেকশন সেন্টার, ভোটিং সেন্টারের যে রুম, সেটার ভেতরে পর্যন্ত পার্টি ট্যাগ একেবারে হচ্ছে গ্লিটারি করে, এমব্রয়ডারি করে পোশাক পরে ভলান্টিয়ার ছিল, উইচ ইজ ক্লিয়ারলি আ ভায়োলেশন অফ ল। কিন্তু ছিল। আপনি একজন ভোটার, ভোট কেন্দ্রে ভোট দিতে গেছেন, আপনি দেখতে পাচ্ছেন দেশের শক্তিশালী দল যারা, তারা তাদের পোশাক পরিধান করা ভলান্টিয়ার সেই রুমে রেখেছে। সেখানে আরেকজন প্রার্থীর কোনো পোলিং এজেন্ট কিংবা যে গণনা করে সেও নাই, কেউ নাই। আপনার কাছে তখন মানসিকভাবে কি মনে হবে, আপনি কাকে ভোট দিবেন? You will feel influenced and scared যে they have a bigger muscle power here. আমি বুঝেছি বিষয়টি। আচ্ছা, আরেকটি বিষয়, আমাদের বর্তমান যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচনের অবস্থা, সব নিয়ে আপনি খুব একটা খুশি না। পাশাপাশি খুব নির্বাচন পদ্ধতিটাও খুব ব্যয়বহুল হয়েছে। আমরা কোটি টাকার ছড়াছড়ির অভিযোগ পেয়েছি বিভিন্ন নির্বাচনে। হ্যাঁ, সেখানে আপনি এই নির্বাচনের আগ্রহ প্রকাশ করছেন, আগামীতেও করেছেন, এই অর্থ যোগানের বিষয়টি কি ভেবেছেন, কিভাবে আসবে? ভেরি ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ইনফ্যাক্ট আই হ্যাড দিস কনভারসেশন ইয়েস্টারডে। গতকালকে আমাদের নারীরা যারা ছিল এমপি ক্যান্ডিডেট, আমরা একটা আলোচনায় অংশগ্রহণ করি। সো সেখানে রুমিন আপা একটা কথা বললেন যে নির্বাচনের শেষ যে সপ্তাহটা থাকে, ওই সময়ে নাকি প্রতিদিন 10 থেকে 25 লাখ টাকা কোথায় যে খরচ হয় সেটা প্রার্থীও জানে না। এটা খুব কম বলেছেন উনি কম বলেছেন, বেশি হওয়ার অভিযোগ পেয়েছি, প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হওয়ার অভিযোগ। রাইট। এবং এটার একটা আমি যে বলেছি যে ভোট ব্যাংকের বিষয়, একটা পরিবার থেকে কতজন ভোট দিবে, একটা এরিয়ার প্রত্যেকটা পরিবার থেকে কাকে ভোট দেওয়া হবে, এটার আবার একটা সিন্ডিকেট আছে আমাদের দেশে, ইন্টারেস্টিংলি। সো আপনি প্রার্থীর মনে জায়গা করে নিলেন, কিন্তু এই সিন্ডিকেট ভেঙে আপনি সামনে কিভাবে আগাবেন তাদেরকে টাকা পয়সা না দিলে? সুযোগ নেই তো কোনো। আমি তো হচ্ছে একেবারে শূন্য এক্সপেন্সে এসেছি। এই কারণেই কি আপনি ভোটারদের কাছে কোরআন শরীফ নিয়ে যেতেন?
ভোটারদের কাছে তো আমি কখনোই কোরআন শরীফ নিয়ে যাইনি। এবং একটা অভিযোগ বিভিন্ন জায়গায় ছবি টবি এসছে যে না আপনি আমরা কোরআন এটা শরীফ একেবারেই নিয়ে হচ্ছে এখান থেকে বাদ দিই, কারণ ওইটা একদম পুরো আলাদা একটা জিনিস। ইটস নাথিং রিলেটেড টু ভোটার্স, এটা কোর্টের ডিসকাশন, উইল কিপ ইট আউট। এই তো গেল নির্বাচনের কথা, রাজনীতির কথা। আপনি আগের প্রশ্নটা মনে হয় আমি কমপ্লিটলি অ্যান্সার করি নাই, ওই যে এক্সপেন্সের যে হ্যাঁ, জিনিসটা, এক্সপেন্সের বিষয়। পার ডে 10 to 25 যেটা বলেছে। আচ্ছা, সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি কিন্তু বলেছিলাম যে আমার সফলতা এই জায়গাটাতেই, ইলেকশন যে টাকা খরচ না করে করা যায়, আই হ্যাভ সেট অ্যান এক্সাম্পল ফর দ্যাট। ডু ইউ গেট মাই পয়েন্ট? I got your point, but ভোটের যে চিত্র সেটা সঙ্গে তো মিলবে না এটা। না, ভোটের চিত্র হচ্ছে শুধুমাত্র একটা কম্পোনেন্ট যদি আমি অ্যাড করতে পারতাম, উইচ ইজ ভেরি ভেরি স্ট্রং সিকিউরিটি, তাহলে এটার চিত্র আরও অনেক ডিফারেন্ট হতো। এবং বাস্তবিক অর্থে আমি এই এরিয়া থেকে যখন দাঁড়িয়েছি, আপনি আমাদের এই যে এরিয়াটা ঢাকা ৮, এখানে কিন্তু আসলে বামপন্থী যারা আছেন রাজনীতিবিদ কিংবা জামাত বিএনপির বাইরে যারা আছেন, তাদের সংখ্যাই অ্যাকচুয়ালি সংখ্যাগরিষ্ঠ। মানে সত্যিকার অর্থেই যদি সবাই গণতান্ত্রিকভাবে ভোট দিত, এখানে ক্লিয়ারলি আমার ভোট এখানে প্রমাণিতভাবেই আসলে বেশি ভিজিবল হতো। এবং আপনি একটা জিনিস দেখেন, গণ অধিকার পরিষদ কিন্তু বিএনপির সাথে একটা ফ্রেন্ডশিপ বেসিসে ইলেকশন করেছে, এবং যেই যেই জায়গায় গণ অধিকার পরিষদের প্রার্থী ছিল না, সেখানে আমাদের দল কিন্তু একেবারেই হচ্ছে ওপেনলি বিএনপিকেই সাপোর্ট করে মানুষের কাছে ভোট চেয়েছে। আমাদেরও যারা ভোটার ছিল, আমরা কিন্তু আলটিমেটলি তাদেরকে বিএনপির দিকেই ধাবিত করেছি যে আমাকে ভোট না দিয়ে ওনাকেই দেন। সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি আওয়ার ফাইনাল ক্ল্যারিফিকেশন। এবং ভোটের রেজাল্টটা ওই লাস্ট যে 2 দিন থাকে, তখন আপনি যেই ডিরেকশনটা দেন, এটাই আপনার ভোটাররা ফলো করে। অ্যান্ড আই ডোন্ট রিগ্রেট মাই ডিসিশন। অনেকে ভাবে যে আচ্ছা তাহলে কি মেঘনা আলম বিএনপির দামি প্রার্থী ছিল? না, আমি ইন্ডিপেন্ডেন্টলি আমার ভোটার বেস নিয়েই ইলেকশনে দাঁড়িয়েছি। কিন্তু আমি যখন দেখেছি যে আমার ভোটার্সরা উইমেন, আমার ভোটার্সরা হচ্ছে প্রান্তিক মানুষ, আমার ভোটার্সরা পলিটিক্যাল যে অ্যাগ্রেশন তার শিকার, এবং আমি সেই অবস্থাতে ইলেকশনের যে স্বল্প যে সময়টা, তখন সেই সিকিওর অবস্থাতে নেই যে আমি বলতে পারবো ইলেকশনের দিন তারা কেউ কোনো আক্রমণের শিকার হবে না। সো আমার দিক থেকে আমি সরে এসে বলেছি বরং গো অ্যান্ড ভোট ফর বিএনপি, দ্যাট ইজ দ্য ট্রুথ। অ্যান্ড এই ক্ষেত্রে আমি একটা জিডিও করেছি থানাতে, ইটস আ হিস্ট্রিক ডকুমেন্ট, যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন জাহাঙ্গীর সাহেব, এটা তো ওনার দায়িত্ব ছিল যে এমপি প্রার্থীর সিকিউরিটিতে কোথাও গাফিলতি না হয়। এবং আমার তো তাও নামটা চেনে মানুষ, হ্যাঁ, আমার ওই আসনে যারা 11 জন প্রার্থী, আমি পাটোয়ারি আব্বাস ছাড়া বাকিদের নামও কেউ বলতে পারে না। তারাও তো এই ভোটে অংশগ্রহণ করেছে, হ্যাঁ, এবং খুবই কোইন্সিডেন্টালি, হ্যাঁ, কাকতালীয়ভাবে প্রত্যেকের দেখবেন ভোটের সংখ্যা ওই 2টা দল ছাড়া সবার সেম, হয়তো 19-20 আছে কিন্তু সবাই সেম। তো এটা কিন্তু অর্গ্যানিক্যালি হয় না, হ্যাঁ, এটা একমাত্র ইলেকশন ইঞ্জিনিয়ারিং করলেই যে কেউ যাতে না বুঝতে পারে ওদেরকে আমরা কিছু সংখ্যক ভোট দিয়ে বাকিটা নিয়ে নিলাম। এবং তাই কি হয়েছে? তাই হয়েছে। এবং ভোটের যে কেন্দ্রে কিছু কিছু কেন্দ্রে লোকজন ছিল, 10-12টা কেন্দ্র, সেই জায়গাতেও আমরা যেটা আসলে শুনতে পেয়েছি ফিডব্যাক, সেটা হচ্ছে ভোট গণনার সময় পর্যন্ত শুধুমাত্র প্রাইমারি যে 2টা দল অনেক কেন্দ্রে, তাদেরকে নিয়ে গণনা করা হচ্ছে, বাকিদেরকে ইনক্লুডই করছে না। সো হাউ ক্যান ইট বি আ ফেয়ার ইলেকশন যদি মাত্র 2 জনকেই তোমরা প্রায়োরিটি দাও? ঢাকা 8 মানে আপনার আসনেই হয়েছে না অন্যান্য জায়গায় হয়েছে এরকম? আমি আমার আসন নিয়ে বলছি, অন্য জায়গাতেও আমি শুনেছি যে আমার আর জারার একটা এক্সপেরিয়েন্স সেম, যে আমাদের যারা হচ্ছে পোলিং এজেন্ট, ইসি থেকে কিন্তু বলা আছে সে যে কোনো আসনের হতে পারে, কিন্তু তাদেরকে বিভিন্ন এক্সকিউজে না এই আসনের না বলে বের করে দেওয়া হচ্ছে, হ্যাঁ। এবং আমার একটা এক্সপিরিয়েন্স বলি, ইলেকশন কমিশনের লোক আমাকে ডিরেক্টলি বলেছে যে আমরা ফাইনাল যে গণনাটা হয় সব আসনের ভোট ক্যালকুলেট করার পর ফাইনাল রেজাল্টটা যে তারা সব কেন্দ্রেরটা তারা পর্যবেক্ষণ করে, সেখানে আমাদের কেউ থাকতে পারবে না, রাইট। কিন্তু আমি দেখেছি অন্য প্রার্থীর বউও ছিল সেখানে, যেখানে প্রার্থীরই থাকার সুযোগ নেই সেখানে তার বউ কিভাবে থাকে। এবং এটা নির্বাচনের মেইন এজেন্ট হওয়া না হওয়ার কোনো বিষয় না, হ্যাঁ। এখন কিন্তু দেখেন আমাদের যারা অন্য প্রার্থীরা ছিল, যতদিন পর্যন্ত তারা দেখেছে যে ক্ষমতায় কে যাবে শিওর না, তারা ওপেনলি অনেক কিছু বলেছে সাহসের সাথে। এখন কিন্তু তাদের মুখ বন্ধ, এখন আর তারা কিছুই বলে না। এখন তারা ইফতারের দাওয়াতে গিয়ে পাশে এসে হ্যান্ডশেক করে, হ্যাঁ, কারণ মানুষ পাওয়ারের সামনে অনুগত হয়ে যায়, তাকে মন থেকে পছন্দ করুক, গালি দেখ, যেটাই করুক, মানুষ পাওয়ারের সামনে আলটিমেটলি
বাধ্য হয় অনুগত হতে। কিন্তু মেঘনা আলম ইলেকশনের সময়ও যেমন স্ট্রেট ফরওয়ার্ড ছিল, ইলেকশনের পরেও স্ট্রেট ফরওয়ার্ড, এবং আগামীতেও স্ট্রেট ফরওয়ার্ড এই সততার জায়গাটাই ধরে রাখবে। সো আমার রাজনীতিটা আমাকে সংসদে বসতে হবে সেই রাজনীতি না, আমাকে জনকল্যাণমুখী, আমাকে একেবারেই হচ্ছে নিউট্রাল, সত্যপন্থী বলবো, বাংলাদেশপন্থী হতে হবে, এটা হচ্ছে আমার রাজনীতি। আলহামদুলিল্লাহ, আমি যদি আসলে নিজের এই যে সততার অবস্থানটা ধরে না রাখতে পারতাম, তাহলে আমি যখন আব্বাস সাহেবের সাথে দেখা করতে গিয়েছি, তিনি কিন্তু ওনার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু আপনারা দেখেছেন পাটোয়ারির জন্য উনি দাঁড়ানোনি। হ্যাঁ, সো এটা কিন্তু শুধুমাত্র নারী পুরুষ বা কে ওনাকে গালি দিয়েছে সেটার বিষয় না, কারণ আমি ওনাকে নিয়ে অনেক ডিরেক্টলি অনেক সমালোচনা করি। এটা অ্যাকচুয়ালি আপনার রাজনীতিতে সততার জায়গা ধরে রাখার কতটুকু সাহস বা শক্তি আছে সেটারই একটা প্রতিফলন। কারণ আমাদের সোসাইটিতে আলটিমেটলি ইফ ইউ আর নট স্ট্রং, ইউ আর নট রেসপেক্টেড। এখন আমার মনে হয় যে আমি কেন মেয়র ইলেকশন করার ডিসিশন নিয়েছি, কারণ আমার সেই স্ট্রেংথের জায়গাটা আছে। যেহেতু বিগত নির্বাচনে সরকার আমার সিকিউরিটিতে একটা ভিন্ডিকটিভ নেচার করেছে, এবং সরকার বললে নট দ্য ব্রডার টার্ম, সাম পিপল ইন দ্য গভর্নমেন্ট, এবং এখন তারা নেই সরকারে। তো সেই ক্ষেত্রে একটা ভালো সুযোগ সামনে থাকতে পারে যে আমার সুরক্ষার জায়গাটা হয়তো আগের চেয়ে বেটার হবে। আওয়ামী লীগ নিয়ে কিছু বলার আছে? যদি আওয়ামী লীগ এবারে নির্বাচনে থাকতো তাহলে ফলাফলটা কেমন হতো আপনার কাছে কি মনে হয়? ফলাফল অবভিয়াসলি অনেক অনেক ডিফারেন্ট হতো। ইট উড হ্যাভ বিন মাচ মোর কম্পিটিটিভ। আপনারা দেখেন যে বিভিন্ন কোর্টের ইলেকশন হচ্ছে, জাতীয় ইলেকশন বাদই দিলাম, হ্যাঁ, সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগ জিতে বসে আছে সবগুলোতে, বিভিন্ন জেলায় হচ্ছে। সো অবভিয়াসলি দ্য রেজাল্ট উড হ্যাভ বিন ভেরি ডিফারেন্ট। হ্যাঁ, তবে আমি একটা জিনিস শুরু থেকে এখনও ক্লিয়ার করছি যে আমি নির্বাচনে জেতা হতে শুরু করে রাজনৈতিক সরকার গঠনে প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে বিএনপিকেই সমর্থন করি। ইউ সি, আমার অবজারভেশন, বিকজ আই থিঙ্ক যে স্পেশালি তারেক রহমান, যিনি এখন আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, আই হ্যাভ দিস সাবকনশিয়াস এক্সপেকটেশন ফ্রম হিম যে উনি ওনার জীবনে একটা বিশাল ঘুরে দাঁড়ানোর ইতিহাস ফেস করেছেন। উনি অনেক বেশি রাজনৈতিক প্রতিহিংসার যে এফেক্টটা পার্সোনালি সেটা ফেস করেছেন। আমরা যে সাধারণত ভাবি সাধারণ মানুষই আসলে নিগ্রহের অত্যাচারের শিকার হয়, সেখানে উনি অনেক পাওয়ারফুল ফ্যামিলি থেকে এসেও একেবারেই হচ্ছে মার খেয়ে যে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়ানোর ব্যাপার থাকে, ওর খাওয়া রাজনীতিবিদ যেটা বলে, একদম, হ্যাঁ, সেটা উনি ফেস করেছে। এবং উনি জীবনের একটা বিশাল সময় হচ্ছে লন্ডনে স্পেন্ড করেছেন, একেবারেই বাংলাদেশের ফেম এই সব কিছু থেকে দূরে একটা সাধারণ মানুষের জীবন, এবং সেখানকার যে সুশৃঙ্খল ব্যবস্থা, সেখানে তো উনি একটা দীর্ঘ সময় ছিল। আমরাই যখন দেশের বাইরে যাই, আমরা এক সপ্তাহ থাকলে আমার কাছে মনে হয় ইস, এরকম যদি আমার দেশের রাস্তাঘাট হতো, এরকম যদি আমার দেশের কালচার হতো। সো উনি তো সেখানে একটা দীর্ঘ সময় পার করেছেন, সেই ফিলিংসটা ওনার মধ্যে এখন একদম ফ্রেশ। 5-10 বছর পরে হয়তো জানেন যে আপনার সারাউন্ডিং আপনাকে এফেক্ট করে একটা, সো 5-10 বছর পরে হয়তো এটা নাও থাকতে পারে, কিন্তু এখন আমার মনে হয় যে হি হ্যাজ দ্যাট ফ্রেশ এনথুসিয়াজম, এবং হি মাইট বি এবল টু ডু সামথিং যদি উনি নিজেকে আসলে প্রোটেক্ট করে এনভায়রনমেন্টের সাথে ইনফ্লুয়েন্স হওয়া থেকে থামিয়ে রাখতে পারে। আপনার মনে হয় না নিজে যদি শক্তিশালী হওয়া যায়, নিজের যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনি যে সারাউন্ডেড যে বিষয়টা বলছেন সেটা খুব একটা প্রভাব পড়বে না? না, সাইকোলজিক্যালি আমার সেটা মনে হয় না। আপনার এনভায়রনমেন্ট একটা বিশাল ফ্যাক্টর আপনার লাইফে। আপনি যেমন ধরেন, আমি জানি না আপনি আসলে পুরোপুরি বাংলাদেশি কিনা, বাট ধরে নিলাম যে আপনি বাংলাদেশি, যেহেতু বাংলাদেশে একটা বড় সময় বাংলাদেশি এবং বাঙালি, আলহামদুলিল্লাহ। সো সাম অফ দ্য চেঞ্জেস ইউ ক্যান ডু অন ইয়োর সেলফ, যে আপনি ইন্টেনশনালি ধরেন লুঙ্গি না পরে প্যান্ট শার্ট পরলেন, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, ইটস ইয়োর চয়েস। হ্যাঁ, বাট সামহাউ আমার দেশের মানুষ যতই প্যান্ট শার্ট পরুক, এটা যার নিজস্ব সংস্কৃতি, সে যখন আসে প্যান্ট শার্ট পরে আমাদেরকে দেখতে সেম লাগে না। উই রিটেইন আওয়ার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক। একটা বাঙালি মেয়েকে শাড়ি পরলে যেমন লাগে, ওই একটা ইউরোপিয়ান মেয়েকে শাড়ি পরলে তেমন লাগে না। হ্যাঁ, দুইটার মধ্যে কিন্তু একটা ইনহারেন্ট কোয়ালিটির ডিফারেন্স থাকে, দ্যাট ইজ বেসড অন ইয়োর এনভায়রনমেন্ট। এবং আমরা আমাদের পশ্চার হতে শুরু করে আমাদের ভয়েস আর্টিকুলেশন, আমরা কতটুকু কনফিডেন্ট ফিল করি, আমরা কিভাবে চিন্তা করি, আমরা একজন নিজেকে অনেক মাতবর লিডার হিসেবে দেখি, নাকি আমরা হচ্ছে এই চেইন অফ কমান্ডটার প্রতি
লয়্যালটি দেখাতে পারি। প্রত্যেকটা জিনিসই আমি কোন এনভায়রনমেন্টে বড় হয়েছি, আমি আশেপাশে কি দেখেছি এটার সাথে সরাসরি সম্পৃক্ত। একটা গাছও যদি আপনি লাগান কোনো একটা মাটিতে, গাছ, মানুষ না, হ্যাঁ গাছ, সেও কতখানি আসলে তার বৃদ্ধি হবে, সেই গাছ থেকে ফল হবে কি না, এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে সে কোন মাটিতে, তাকে কতটুকু পরিচর্যা করা হয়েছে, সেখানে কীটনাশকটা আসলে কি ন্যাচারাল ছিল নাকি আর্টিফিশিয়াল। সো আ লট অফ থিংস ক্রিয়েট আ ডিফারেন্স। সো আলটিমেটলি আমাদের হাতে, আমাদের উইল পাওয়ারে মেবি 20% ইউ ক্যান সে যে ক্ষমতা থাকে, কিন্তু মানুষের তো একটা সহ্য সীমা বলতেও আছে। somewhere you will get hugely influenced by your environment। এবং এমন হয় যে সেম এনভায়রনমেন্ট থেকে দুই ধরনের মানুষ বের হয়। একই টক্সিক ফ্যামিলি, যেখানে একটা ছেলে দেখেছে যে তার বাবা সবসময় মাকে মদ খেয়ে বাসায় এসে মারত, সেখানে হয়তো দুই ভাই একজনের মধ্যে এমপ্যাথি গ্রো করে যে আমি এরকম কাজ করব না, আর একজন ভাবে বাবার মতনই হব। সো দ্যাট ক্যান হ্যাপেন। আমরা অনেক রাজনীতি নিয়ে অনেক কথা হলো, আপনার নির্বাচন নিয়ে অনেক কথা হলো, অনেক কিছু জানালেন, আমরা জানলাম। এবার যদি একটু আপনার অন্য জীবন নিয়ে কথা বলি, আপনার অভিনয় জীবন, গ্ল্যামার জীবন নিয়ে যদি একটু কথা বলি। হ্যাঁ, অভিনয় কিভাবে আসা হলো? আমরা জানি আপনি অভিনয় আসার আগে আপনি একটি বিউটি কন্টেস্টে আপনি শিরোপা অর্জন করেছিলেন সুন্দরী হিসাবে। আমার অভিনয়ের এন্ট্রিটা খুব মজার। এটা হচ্ছে আমার রাজনীতিতে এন্ট্রি এবং অভিনয় এন্ট্রি দুইটা একই সময়ে একই সাথে হয়েছে। একই সময়ে আমার নির্বাচন প্রচারণাটা শুরু হয়েছে, একই সময়ে আমার যে প্রথম অভিনয় করা নাটক সেটাও প্রচারিত হচ্ছে। তো ইট হ্যাজন্ট বিন আ ক্ল্যাশ, ইটস বিন লাইক দ্য সেম জার্নি হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম। আর অভিনয়ে আসার ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের মিডিয়া এবং আমাদের যারা দর্শক আছে তাদের একটা ভালো ইনফ্লুয়েন্স আছে, ভূমিকা আছে। কারণ দেখুন, আমাকে বাংলাদেশের আপামর মানুষ চিনতো না। আমি অন্য আর 10টা মানুষ দেশে যারা হচ্ছে শো বিজনেসের সাথে ডিরেক্টলি ইনভলভ না, কিংবা যারা ক্যামেরার পিছনে কাজ করে, যারা ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, যারা অভিনয় মডেলিং কোথাও নেই, তাদের যেরকম সবাই চেনে না, আমি এমন একটা পার্সনই ছিলাম। সামহাউ আমাদের দেশের মিডিয়া আমার একটা দুঃসময়ে কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে, কেউ আমার সেই সময়টাকে আসলে ভিউ বিজনেস করার জন্য বিভিন্ন রকম বিভ্রান্তিকর নিউজ করে ছড়িয়েছে। বাট সেটার একটা আলটিমেট রেজাল্ট হয়েছে যে আমার নামটা আসলে অনেক মানুষের চেনা হয়ে গেছে এবং তারা আমাকে রিপ্রেজেন্ট করেছে একজন মডেল নায়িকা হিসেবে। হ্যাঁ, সো দ্যাট ওয়ার্কড ইন মাই ফেভার। দ্যাট ব্রট মি আ লট অফ নিউ অপরচুনিটিজ, যে আপনি কি নাটকে অ্যাক্টিং করবেন, আপনি কি সিনেমাতে আসবেন। সো আই ওয়েন্ট থ্রু দ্য স্ক্রিপ্টস এবং সেখানে আমার একটা স্ক্রিপ্ট আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, স্পেশালি বিকজ আমি যেই চ্যানেলটায় অভিনয় করছি সেখানের কিছু লোক একেবারেই হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে আমাকে বাসায় এসে অনুরোধ করেছে যে আপনি আগে ক্যারেক্টারটা দেখেন। সো ইটস আ মকারি, হাস্যরসাত্মক বিষয় থাকে না, যে আমাদের সোসাইটিতে যখন একজন নারীকে নিয়ে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়, সাইবার বুলিং করা হয়, সাধারণত তারা সেটা খুব হার্টে নিয়ে ফেলে। হ্যাঁ, তারা ডিপ্রেশনে চলে যায়, ভয় পায়, কিংবা নিজেকে গুটিয়ে ফেলে। আমি করেছি কি, একদম এক্স্যাক্টলি আমাকে নিয়ে যেটা বুলিং করা হয়েছে সেটার উপর বেস করে একটা চরিত্রে অ্যাক্টিং করছি। আচ্ছা, আপনি দুঃসময়ের কথা যেটি বলছিলেন, এই দুঃসময়ের পিছনের কথাটা যদি আপনি একটু জানান আমাদের। অনেক মানুষের অনেক কৌতূহল আছে অনেকের। আই থিঙ্ক আমার দুঃসময় নিয়ে আমি অনেক কথা বলেছি অলরেডি। হ্যাঁ, সো আই হ্যাভ সেড মোর দ্যান এনাফ। তবে আমার মনে হয় এখন যেটা আমাদের কারণে হলো দুঃসময়টা, নিশ্চয়ই আপনি বলেছিলেন যে এটার পিছনে একটি ষড়যন্ত্র রয়েছে, মানে সেই বিষয়টা যদি একটু বলেন। কেন ঘটলো, কেন ষড়যন্ত্র হলো? আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু আল্লাহ, আমাকে নিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করেছে বা পেছনে যেই থাকুক না কেন, এই ষড়যন্ত্রটা সামনে এগিয়ে নিয়ে যাওয়া যারা ইনভলভ ছিল তারা প্রত্যেকেই বাই নেচার ইটসেলফ তার ষড়যন্ত্রের যে একটা অ্যান্সার থাকে সেটা পেয়ে যাচ্ছে। এবং সেই সময়ে যিনি ডিবি হেড ছিলেন রেজাউল মল্লিক, তাকে তো আসলে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছেই, সে কিন্তু ব্যক্তিগতভাবে ক্ষমাও চেয়েছে আমার পরিবারের কাছে। তো এটা নিয়ে আসলে আর অভিযোগ করার আমার স্কোপ নেই কোনো। আমাকে যে ডিটেনশনটা দেওয়া হয়েছিল 30 ডেজে, ডিটেনশনটা কিন্তু সরকার ক্যান্সেল করে দিয়েছে, মানে সেই ডিটেনশনটা 30 ডেজ পর্যন্ত যায়ই নাই। এখন আমার যেটা দুঃসময় আমি বলি সেটা হচ্ছে আমার মিডিয়া নেগেটিভ নিউজ করতে খুব পছন্দ করে,
কিন্তু যেই ব্যাপারগুলো পজিটিভ তারা সেটা খুব ফলাও করে মানুষকে জানায় না, যার ফলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি থেকে যায়। যেইভাবে করে তারা নিউজ করেছিল যে আমাকে ডিটেনশনে দেওয়া হয়েছে, একইভাবে যদি তারা নিউজ করতো আমার ডিটেনশনটা ক্যান্সেল করা হয়েছে, তাহলে যে আসলে তখনকার সময়ে সরকার একটা বড় ভুল করেছিল, এই ভুলটা কিন্তু মানুষ সহজেই উপলব্ধি করত। সেই জায়গায় হয়তো আমার একটু সময় লাগছে যে একটা ক্ল্যারিফিকেশনের মধ্যে আসার। বাট আই থিঙ্ক আমার এটা নিয়ে আর বাড়তি কথা বলার কোনো স্কোপ নাই। আমার যে পাবলিক প্রসিকিউটর ছিল তিনিও আমরা জানি যে হার্টের অসুখ হয়ে দীর্ঘদিন একেবারেই হচ্ছে ইন্টেন্সিভ কেয়ারে ছিলেন, এখনও তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন আলহামদুলিল্লাহ। সো উনিও আর এটা নিয়ে কোথাও কোনো কিছু বলে না, এবং আই উইশ হিম ওয়েল, যে আল্লাহ সুস্থ করে দিক, যাতে সুস্থ হয়ে আমাকে নিয়ে ইন ফিউচার ভালো কিছু বলতে পারেন মানুষকে। না, আপনি যেই যার বিরুদ্ধে অভিযোগটা দিলেন, মানে কেন উনি আপনার সঙ্গে কি আগে থেকে তার পরিচয় ছিল না কোনো ঝামেলা ছিল? ওই যার কথা বললেন যে ষড়যন্ত্রটা করেছে, ষড়যন্ত্র মানুষ অনেক কারণে করতে পারে। হ্যাঁ, এখন আমার তার সাথে সঙ্গে কি আগে পরিচয় ছিল? রেজাউল মল্লিক? হ্যাঁ, নো, আই নেভার নিউ হিম। হিজ জাস্ট আ পারসন যে আমাদের দেশে থাকে না যে ক্ষমতাশীল কোনো জায়গা থেকে কোনো ফোন কল আসলে বা কোনো কিছু শেয়ার হলে আমরা খুব অতি তৎপর হয়ে যাই, আমরা আইন ভুলে যাই, আমরা আমাদের প্রোটোকল ভুলে যাই, আমরা নাগরিক অধিকার ভুলে যাই। আইনের লোক আনফর্চুনেটলি এখনও ভালো কাজ হোক খারাপ কাজ হোক, যখনই দেখে উপর মহল থেকে ফোন আসে তারা যাচাই বাছাই আর করে না, কিংবা তার এখতিয়ারে, তার অধিকারে, তার যে সীমিত পাওয়ার সেটার মধ্যে ওই কাজটা করার পারমিশন আছে কি না এটাও তারা বাছাই করতে ভুলে যায়, কারণ আমরা লেজুর বৃত্তি করতে খুব পছন্দ করি। তো তার ক্ষেত্রে যেটা হয়েছিল, তিনি তার হয়তো উপরিমহল থেকে ইনফ্লুয়েন্স হয়ে এমন একটা পার্সনকে হচ্ছে উঠিয়ে নিয়ে এসেছেন যেখানে তার আইনি অধিকারই নাই তাকে উঠিয়ে নিয়ে আসার। না তো সেখানে আমার বিষয়ে কোনো ফর্মাল অভিযোগ আছে, না তো আমাকে নিয়ে এই যে কুৎসা রটানো হয়েছে এগুলার কোনো ভিকটিম দুনিয়াতে কোথাও আছে, বিকজ এগুলো বানোয়াট মিথ্যা কথা। তারপরও যে হচ্ছে একেবারেই হচ্ছে বেআইনিভাবে একটা পার্সনকে নিয়ে উনি এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যেখানে আমাদের সরকারও অপদস্থ, আমারও হচ্ছে রেপুটেশনের একটা খারাপ অবস্থা। তো সেটার জন্য তো আনফরচুনেটলি যাকে নিয়ে এত কিছু, তার অবস্থা কি এখন? হু অ্যাম্বাসেডর? I don't know. He lost his job. I don't know where he is. Yeah. I'm in touch with his family, but not in a good way, আর কি। অভিনয় এবং রাজনীতি এখন দুটেই পাশাপাশি চলছে, কোনটাকে আপনি নিজের ক্যারিয়ার হিসেবে শেষ দিন পর্যন্ত ধরে রাখবেন? ক্যারিয়ার হিসেবে না, আমার মনে হয় রাজনীতিকে কারোই ক্যারিয়ার হিসেবে দেখা উচিত না, বিকজ রাজনীতিতে আসলে একটা ক্যারিয়ার বিল্ড করে আপনি এখান থেকে অনেক অর্থ উপার্জন করবেন তেমন কোনো সুযোগ নেই। রাজনীতি মানেই হচ্ছে আপনাকে দেশের জন্য নিজেকে উৎসর্গ করলেন। এই সমস্যার সমাধানটা কিভাবে হবে? না, এটা সমস্যাও না, এটা সমাধান খোঁজারও কোনো প্রয়োজন আমি দেখি না। তবে নিজেকে হচ্ছে নির্ভয়ে দেশের জন্য নিয়োজিত রাখা, যে হোয়াট এভার দ্য কনসিকুয়েন্স ইজ, আমি সবসময় হচ্ছে আমার দেশের স্বার্থে, স্পেশালি আমাদের এখনকার সময়ে যে নারীর রেপ্রেজেন্টেশন, নারীর অধিকার, এবং শুধুমাত্র যে সংসদেই নারীর মুখ দেখা যাবে সেটাই না, আমাদের দেশের একেবারেই হচ্ছে পথে ঘাটে অলিতে গলিতে প্রত্যেকটা জায়গায় নারী যে একেবারে নিরাপদে চলাচল করতে পারবে সেটার জন্য অ্যাডভোকেসি করা, সেটার জন্য বারবার আওয়াজ তোলা, দিস ইজ গোয়িং টু বি আ লাইফ টাইম মিশন। এবং আমি আগেও যখন হচ্ছে আমাদের মিস বাংলাদেশ যখন আমি উইন করেছি, আপনি যেটা বলেন যে গ্ল্যামার ওয়ার্ল্ডে আমার এন্ট্রি, তখনও আমার যেটা আলটিমেট লক্ষ্য ছিল, এরপর বিগত 3 বছর ধরে আমি নিজে মিস বাংলাদেশ মিস আর্থের থ্রুতে অর্গানাইজ করছি, সেটাও এই 3 বছরে আমার একই হচ্ছে এইম, যে আমার বাংলাদেশের মানুষ হিসেবে আমি যাতে মর্যাদার সাথে বিশ্বে দাঁড়াতে পারি। আমার দেশে যারা রাষ্ট্র পরিচালনা করে সামহাউ তারা নিজেরাই নিজেদের বাংলাদেশি পরিচয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারা যখন, আমিও স্বাচ্ছন্দ্য বোধ করি না, কিন্তু আমি স্বাচ্ছন্দ্য বোধ করতে চাই। আমিও যখন আমার আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করি বাংলাদেশকে, আই ক্যান গিভ মাই বেস্ট, আই ক্যান বি মাই বেস্ট, কিন্তু মানুষের একটা প্রশ্ন থাকে, খুব ইমপ্রেসড হলাম কিন্তু তিনি বাংলাদেশি, বাংলাদেশ থেকে আমাদের কি আছে পাওয়ার, বাংলাদেশ তো নিজেই সব দেশের অনুদান নিয়ে চলে। সো আমাকে অন্য দেশের সমপর্যায়ে আনতে
মানবিক সামাজিকভাবে সম্মানের জায়গায় আনতে যেই ধরনের ইমেজ রিব্র্যান্ডিং করা প্রয়োজন, সেই জায়গায় আমি আমার নিজেকে উৎসর্গ করলাম। সেটা রাজনীতির থ্রুতে হোক, সংস্কৃতির থ্রুতে হোক, যেখানে আমি সেই অপরচুনিটিটা দেখব যে এটার থ্রুতে আমি বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে পজিটিভলি রিব্র্যান্ড করতে পারি, আই উইল ইনভলভ মাইসেলফ দেয়ার। তার মানে অভিনয়ের জীবনটাও আপনি চালিয়ে যেতে চান? as long as it's good for me and the society. অভিনয়ের ক্ষেত্রে আমরা অনেকের কাছে অনেক কিছু শুনি যে যারা অভিনয়ের ক্ষেত্রে আসে, নারী বা পুরুষ, তারা সবাই হচ্ছে বিভিন্ন ধরনের নেগেটিভ কোনো কাজ করে সুযোগ পায়। আমি তো এখানে আলহামদুলিল্লাহ সেফলি কাজ করছি। যতদিন পর্যন্ত আমার কাছে মনে হবে যে আমার কাছে যে কাজের প্রস্তাবনাগুলো আসছে সেই জায়গাতে আমি একেবারে নিরাপদ থাকছি, কেউ আমাকে কোনোভাবে কোনো ধরনের বাধা বা খারাপ কোনো কিছুর সৃষ্টি করছে না, আমি এই কাজটা করব। গট মি? And if it also brings me good payment. কারণ রাজনীতি করতে হলে তো টাকার উৎসের দরকার আছে। আমার দেশে যারা রাজনীতি করে ম্যাক্সিমাম তাদের টাকাটা কোথা দিয়ে আসে? তারা তো অনেক দামি গাড়িতে করে চলাফেরা করে, অনেক ভালো প্রোটোকল নিয়ে, তারা অনেক বডিগার্ড নিয়ে চলাফেরা করে, তাদের আশেপাশে হচ্ছে চামচা থাকে হচ্ছে 20-30 জন। এই মানুষগুলোর গাড়ি ভাড়া, তাদের দুপুরের খাবার খরচ, তাদের একটা হাত খরচ, তাদের পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়া, কেউ তো চাকরি বাকরি কাজকর্ম কিছু করছে না। কোথা থেকে আসছে এগুলো? ইট কামস ফ্রম অনৈতিক সোর্সেস। হ্যাঁ, আমার দেশের মাফিয়া, মাদকের বিজনেস যারা করে, প্রস্টিটিউশনের বিজনেস করে, তাদের দেওয়া কমিশন দিয়ে আমাদের মানুষ রাজনীতি করে। আমার তো সেই বাইন্ডিংসগুলো নাই। সো আমি রাজনীতিতে যতদিন আছি আমি নির্ভয়ে রাজনীতি করতে পারবো, কারণ আমাকে গিয়ে কোনো অনৈতিক জায়গাতে ওই আমার কাজের মানে হলফনামা দেখাতে হবে না, বিকজ আই উইল বি দ্য পারসন হু ক্যান ডু হোয়াট এভার শি ওয়ান্টস। যেহেতু মানুষ বলে মিডিয়া থেকে এসছে, এটা আমার জন্য আরও পজিটিভ। যে অনেক অনেক ধন্যবাদ মেঘনা আলম। অনেক অপ্রিয় সত্য কথা আপনি বলেছেন আজ আমাদের দর্শকদের জন্য, এই জন্য আরো বেশি ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা, আগামীর পথ চলা যেন আপনার আরো মসৃণ হয়। আর যেটি বলছিলেন, সব জায়গাতেই সব স্তরে নিরাপত্তা প্রয়োজন। এক্স্যাক্টলি, আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, এবং ইটস আ ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। সেই নিরাপত্তাটা দেশের সর্বস্তরে প্রতিষ্ঠিত হোক ইনশাআল্লাহ, সেই আশা করি। আবারও ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলাম মেঘনা আলমের কথা। অনেক যেটি বলছিলাম যে অনেক অপ্রিয় সত্য কথা বলেছেন উনি। আসলেও এদেশের প্রতিটি স্তরে যেমন প্রতিটি মানুষের নিরাপত্তা প্রয়োজন, তেমন অনৈতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো সমাজ থেকে নির্মূল হয়ে যাক, সেই কামনায় সবাইকে আবারও ধন্যবাদ।